প্রত্যেকটা রোগেরই না একটা গল্প আছে, আর সেই গল্পের সবচেয়ে মজার পার্টটা হলো রোগটা কিভাবে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই জার্নিটাকে একটু কাছ থেকে দেখব, একটা চেইন বা শৃঙ্খলের মতো করে। তো চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে আমাদের সর্দি কাশি বা জ্বর হয়, এই সাধারণ অসুস্থতাগুলো এগুলো আসলে কিভাবে একজন থেকে আরেকজনের কাছে যায় বলুন তো? ব্যাপারটা অনেকটা একটা অদৃশ্য চেনের মতো, বুঝলেন, যেটা কিনা একজন অসুস্থ মানুষ থেকে আরেকজনকে জুড়ে দেয়। আর আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই চেনটাকে ভেঙে দেওয়া যায়। কিন্তু ওই চেন ভাঙার আগে আমাদের তো আগে বুঝতে হবে যে রোগ জিনিসটা আসলে কি। মানে যখন আমরা অসুস্থ হই তখন আমাদের শরীরের ভেতরে ঠিক কি হয়। দেখুন, একদম সহজ করে বললে, রোগ হচ্ছে যখন আমাদের শরীরের যে নর্মাল স্ট্রাকচার বা কাজকর্ম আছে সেটায় কোনো একটা গণ্ডগোল বাঁধে, আর তার ফলেই আমরা অসুস্থ হয়ে পড়ি। মানে শরীরের যে স্বাভাবিক একটা রিদম বা ছন্দ থাকে সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে অসুস্থতা, এর কিন্তু দুটো মেইন ভাগ আছে। একটা হলো সংক্রামক বা কমিউনিকেবল, যেমন ধরুন কোভিড বা ফ্লু। এগুলো জীবাণুর কারণে হয় আর একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। আর আরেকটা হলো অসংক্রামক বা নন কমিউনিকেবল, যেমন ধরুন ডায়াবেটিস বা হার্টের অসুখ। এগুলো কিন্তু ছড়ায় না, বরং আমাদের লাইফস্টাইল বা জেনেটিক কারণে হয়ে থাকে। তো চলুন এবার আমাদের আলোচনার একদম মেইন পয়েন্টে ফেরা যাক, সেই অসুস্থতার শৃঙ্খল, মানে এই সংক্রামক রোগগুলো ঠিক কিভাবে ছড়ায়। এই চেইনের প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট লিঙ্কটা হলো রোগের কারণ, যেটাকে আমরা বলি প্যাথোজেন। সহজ কথায়, প্যাথোজেন হলো এমন সব জীবাণু যারা আমাদের শরীরে ঢুকে অসুস্থ করে ফেলে। যেমন ভাইরাস, যার থেকে ফ্লু বা ডেঙ্গু হয়, কিংবা ব্যাকটেরিয়া, যার থেকে কলেরা হয়। এছাড়াও আরও অনেক কিছুই আছে। এখন প্রশ্ন হলো, এই জীবাণুগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দেখুন, এদের যাওয়ার রাস্তা কিন্তু অনেক। এরা বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, দূষিত জল বা খাবারের সাথে মিশে যেতে পারে, সরাসরি কারো সংস্পর্শে এলে ছড়াতে পারে, এমনকি কোনো জিনিসের ওপর লেগে থেকেও ছড়াতে পারে। আবার ধরুন মশার মতো কোনো বাহকের মাধ্যমেও ছড়ায়, কিংবা রক্তের মাধ্যমেও। এখানেই আমরা পুরো চেনটা দেখতে পাচ্ছি। মোট ৬টা লিঙ্ক বা সংযোগ আছে আর রোগ ছড়ানোর জন্য প্রত্যেকটা লিঙ্কই কিন্তু দরকার। চলুন একটা একটা করে দেখি। ১ নম্বরে আছে সংক্রামক জীবাণু বা ইনফেকশাস এজেন্ট, মানে গল্পের ভিলেন। ২ নম্বরে আছে আধার বা রেজার্ভার, মানে জীবাণুটা যেখানে লুকিয়ে থাকে। এটা হতে পারে একজন অসুস্থ মানুষ বা ধরুন দূষিত জল। ৩ নম্বরে হলো প্রস্থানের পথ বা পর্টল অফ এক্সিট, মানে জীবাণুটা ওই আধার থেকে কিভাবে বেরোয়, যেমন হাঁচি বা কাশির মাধ্যমে। ৪ নম্বর হলো সংক্রমণের মাধ্যম বা মোড অফ ট্রান্সমিশন, মানে জীবাণুটা কিভাবে জার্নিটা করে, বাতাসের মাধ্যমে নাকি ছোঁয়ার মাধ্যমে। ৫ নম্বরে হলো প্রবেশের পথ বা পর্টল অফ এন্ট্রি, মানে নতুন একটা শরীরে কিভাবে ঢোকে, নাক, মুখ বা কোনো কাটা জায়গা দিয়ে। আর সব শেষে ৬ নম্বরে আছে সংবেদনশীল হোস্ট বা সাসেপ্টেবল হোস্ট, মানে এমন একজন মানুষ যার রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো একটু দুর্বল, তাই সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? যে কোনো একটা লিঙ্ক ভেঙে দিন, তাহলেই সংক্রমণ থেমে যাবে। রোগ প্রতিরোধের পুরো আইডিয়াটাই কিন্তু এই একটা লাইনের উপর দাঁড়িয়ে আছে। তাহলে এখন প্রশ্ন আসে, এই চেনটা আমরা ভাঙব কিভাবে? চলুন দেখি এর জন্য আমাদের হাতে কি কি শক্তিশালী টুলস বা হাতিয়ার আছে। সবচেয়ে প্রথম আর সহজ হাতিয়ারটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন আমরা যখন ঠিকমতো হাত ধুই তখন জীবাণুকে প্রবেশের পথেই আটকে দিই। আবার ধরুন যখন ঠিকঠাকভাবে ময়লা আবর্জনা ফেলি তখন আমরা জীবাণুর আধার বা থাকার জায়গায় নষ্ট করে ফেলি। আমাদের দ্বিতীয় হাতিয়ারটা হলো ভ্যাকসিনেশন বা টিকা। এটাকে ভাবতে পারেন আমাদের শরীরের জন্য একটা ইমিউনিটি ট্রেনিং প্রোগ্রামের মতো। এই ট্রেনিংটা আমাদের, মানে ওই যে সংবেদনশীল হোস্ট, তাকে এতটাই শক্তিশালী করে তোলে যে জীবাণু শরীরে ঢুকলেও আর কাবু করতে পারে না। ৩ নম্বর টুলটা হলো ভেক্টর বা বাহক নিয়ন্ত্রণ। যেমন ধরুন মশা। আমরা যদি মশারি ব্যবহার করি বা বাড়ির আশেপাশে জমে থাকা জল ফেলে দিই, তাহলে কি হবে? আমরা জীবাণুর যাতায়াতের রাস্তা, মানে সংক্রমণের মাধ্যমটাকেই ভেঙে দিচ্ছি। কথাটা খুবই সহজ। মশা নেই তো ডেঙ্গু বা ম্যালেরিয়াও নেই। আচ্ছা, এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে দুটো শব্দ আমরা প্রায় শুনি আর গুলিয়ে ফেলি, আইসোলেশন আর কোয়ারেন্টাইন। এ দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? পার্থক্যটা কিন্তু একদম সহজ। আইসোলেশন হচ্ছে সেই ব্যক্তির জন্য যিনি অলরেডি অসুস্থ, এটা কনফার্মড। তাকে আলাদা রাখা হয় যাতে রোগটা আর না ছড়ায়।
আর কোয়ারেন্টাইন হলো এমন একজনের জন্য যিনি কোনো অসুস্থ ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিন্তু তার নিজের এখনও কোনো লক্ষণ দেখা দেয়নি, তাকে কিছুদিন আলাদা থেকে অবজারভেশনে রাখা হয়। এতক্ষণ তো আমরা সংক্রামক রোগ প্রতিরোধের উপায় নিয়ে কথা বললাম, কিন্তু ওই যে আরেক ধরনের রোগ ছিল অসংক্রামক, যেগুলো ছড়ায় না, সেগুলোর ক্ষেত্রে কি হবে? সেগুলোর ক্ষেত্রে প্রতিরোধের প্রধান উপায়টাই হলো একটা হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনযাত্রা। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে এই আইডিয়াগুলো আসলে কিভাবে কাজ করে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন কলেরা, এটা হয় দূষিত জলে থাকা ব্যাকটেরিয়া থেকে। তাহলে এর প্রতিরোধ কি? অবশ্যই নিরাপদ জল ব্যবহার করা আর ভালো করে হাত ধোয়া। আবার দেখুন ডেঙ্গু, এটা হয় মশার মাধ্যমে ছড়ানো ভাইরাস থেকে। এর প্রতিরোধ হলো মশা নিয়ন্ত্রণ। এখানে আমরা সংক্রমণের মাধ্যম মানে মশাকেই কন্ট্রোল করছি। আর ইনফ্লুয়েঞ্জা, এটা তো বাতাসে ছড়ায়, তাই এর জন্য হাঁচি কাশির সময় মুখ ঢাকা আর ভ্যাকসিনেশন খুব জরুরি। এর সাথে আরেকটা জিনিসও মনে রাখা খুব জরুরি, সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে একদম প্রথম দিকেই রোগটা ধরে ফেলা। এটাও কিন্তু রোগ প্রতিরোধের একটা দারুণ শক্তিশালী উপায়, কারণ এর মাধ্যমে আমরা সংক্রামক জীবাণুকে তার চেনটা শুরু করার সুযোগই দিই না। তাহলে পুরো আলোচনা থেকে যে কয়েকটা কথা আমাদের আজীবনের জন্য মনে রাখতে হবে সেগুলো হলো: ১. রোগ মানে হলো শরীরের স্বাভাবিক কাজে কোনো গণ্ডগোল হওয়া। ২. অসুস্থতা একটা চেনের মতো করে ছড়ায়। ৩. প্রতিরোধ মানে আর কিছুই না, ওই চেনের যে কোনো একটা লিঙ্ক ভেঙে দেওয়া। আর ৪. একটা হেলদি লাইফস্টাইল মেনে চললে অনেক অসংক্রামক রোগ থেকেই দূরে থাকা যায়। আর পুরো বিষয়টাকেই খুব সুন্দর করে একটা লাইনে বলা যায়: প্রতিরোধের ক্ষমতা আসলে অনেকগুলো সহজ কাজের একটা চেন। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে সংক্রমণের এত বড় একটা শৃঙ্খল, এর এমন কোনো লিঙ্কটা আছে যেটা ভাঙার জন্য আমরা সবাই আজ থেকেই কাজ শুরু করতে পারি?